Hey everyone, welcome to my channel, welcome to a new study blog. তো অনেক দিন পর আসলে বিগত কিছুদিন যাবত কোনো প্রকার পড়াশোনা হচ্ছিল না। অনেক দিন যাবত পড়তে বসলাম অনেক দিন পরে আসলে। তো অনেক দিন পরে একটা বড় এক ধরনের একটা গ্যাপ দিলে হয় কি পড়তে ইচ্ছা করে না আর। তো আমার এখানে লিস্ট করা ছিল, টু ডু লিস্ট। তো এখানে দেখছিলাম আসলে মানে অনেক দিন পরে একটা বড় একটা গ্যাপ হয়ে গেছে, এখন ইচ্ছা করতেছে না। তো ফার্স্টে আমি যেটা করব হচ্ছে পড়তে ইচ্ছে মানে অনেক দিন পর একটা গ্যাপ হলে আমি যেটা করি যে আমি আগে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একটা করে পড়ার চেষ্টা করি। তো আজকেও এর ব্যতিক্রম না, আজকেও এটাই শুরু করব, দেখা যাক কতটুকু পড়তে পারি। তো আমার কাছে হচ্ছে আমি যেহেতু এই সময়টাতে বাসায় ছিলাম, তো বাসায় আমার গাজী মিজানুর রহমান স্যারের বইটা ছিল। তো ওইখান থেকে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখতেছিলাম, আর কোশ্চেনগুলো দেখার পর এই যে কিছু ট্রান্সলেশন মনে হলো যে একটু পড়ে রাখি, তো সেটাই আমি পড়ছিলাম। আমি আসলে মানে আমার এখন আসলে মোটামুটি 2 সেটের মতো বই হয়ে গেছে। সো আমি যেটা করছি যে কিছু বই আমি আমার বাবার বাসায় রেখে আসছি, যেহেতু আমার কিছুদিন পর পরই যাওয়া লাগে, যাতে করে আমার বই নিয়ে নিয়ে টানাটানি না করতে হয়। আর অনেক সময় দেখা যায় যে বাসায় গেলে শর্ট টাইমে তো যাওয়া হয়, তো বই যদি কষ্ট করে নিয়ে যাই তাহলে কিন্তু ওইখানে আর পড়া হয় না। তো কিছু কিছু বই যেটা মনে হয়েছে যে না ওইখানে আমি পড়তে পারবো, সেটা আমি ওইখানে রাখছি। আর যেগুলো মনে হয় যে না আমার একটা মানে লাগে, লেকচার শিটগুলো, এগুলো আমি আমার কাছে রেখে দিয়েছি। তো এখানে আমি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে পড়বার পর আমি মনে হলো যে এখন আমি একটু ম্যাথ করি, যেহেতু ম্যাথটা আমি এখন চেষ্টা করছি রেগুলারলি করার। অন্তত 1 ঘন্টা হোক, 2 ঘন্টা না হোক, 1 ঘন্টা যাতে আমি ম্যাথটা করতে পারি। তো এখন আমি আসলে ওই যে কিসের অঙ্কটা করতেছিলাম, নৌকা না সরি ট্রেন এবং গতিবেগের অধ্যায়টা করতেছিলাম। তো এটার আসলে যেই মানে কিছু কিছু কঠিন কোশ্চেনগুলো আছে যেগুলো একটু প্যাচ মেরে আর কি কোশ্চেনগুলো করে, ওগুলো আমার মানে আমি অনেক চেষ্টা করতেছি করবার, বাট মাথায় ক্যাচ করতে অনেক প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আমার যদি মাথায় অঙ্ক না ঢুকে আমি যেটা করি যে একবার দুবার হচ্ছে ক্লাসটা দেখি, তারপরেও যদি না হয় আবার করার চেষ্টা করি, তারপরে আবার করার চেষ্টা করি। এরকম করে করলে হয় কি আস্তে আস্তে আপনার মানে হয়ে যায় আর কি, ম্যাথটা আয়ত্তে চলে আসে। এর জন্যই তো সবাই বলে যে বেশি বেশি প্র্যাকটিস করবার কথা। আসলে যখন ঠেকে যায় তখন মনে হয় যে না, আসলে প্র্যাকটিস করে কিন্তু সম্ভব, পারা সম্ভব। তো এখন আমি আপনাদের সাথে, আপনারা অনেকেই আমার কাছে অনেক কিছু জানতে চেয়েছেন কমেন্টের মাধ্যমে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি যে সব ইনফরমেশন জানি বা জানবো এমনটা না, তবে আমি যতটুকু জানি অতটুকু আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। সো আজকে হচ্ছে অনেক আপুরা জানতে চেয়েছেন এনটিআরসি রিটেনের ব্যাপারে। তবে এনটিআরসি রিটেনের ব্যাপারে আমি যতটুকু জানি যে যদি আপনি স্কুল লেভেলে পড়েন তাহলে অবশ্যই 9-10-এর যে বোর্ড বইটা থাকে সেটা আপনাকে অবশ্যই আপনার রিটেনের যেই সাবজেক্ট ওটার ভিত্তিকে আপনার মানে পড়তে হবে। আর হচ্ছে আমি এনটিআরসি বিগত 18তম নিবন্ধনের 2টাই হচ্ছে লিখিত আমি প্রশ্নগুলো কমিউনিটি বক্স আপনারা চেক করতে পারেন, কমিউনিটি পোস্টে আমি এগুলো পোস্ট করে দিছি বিগত বছরের প্রশ্ন। ওইটার থেকেও যদি আপনারা প্রশ্ন নিয়ে পড়া শুরু করেন তাহলেও একটা আসলে আপনারা বুঝতে পারবেন যে প্রশ্নটা কিভাবে হয়। আর এনটিআরসি রিটেনের ব্যাপারে আমি কিছুদিন পর আমি একটা ভিডিও আপলোড করব, কারণ আমি এনটিআরসি রিটেনের জন্য আমি একটা লিখিত কোর্সে ভর্তি হয়েছি। তো ওনারা আসলে কিভাবে পড়ায় আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি আসলে নিজেও এতটা গত না, যার কারণে আমার কোর্সটা করা। ভালো করে প্রিপারেশন যখন নিচ্ছি তাহলে সব ধরনের প্রিপারেশন নেওয়াটাই আমার কাছে মনে হয়েছে যে নিয়ে ফেলি। একজন আপু জানতে চেয়েছেন যে 19তম নিবন্ধনের সার্কুলারটা কবে দিবে। সার্কুলারটার বিষয়ে আসলে ভেরি সুন দিয়ে দিবে। 19তম নিবন্ধন আর প্রাইমারি সার্কুলার আপনারা খুব ভেরি সুনই পেয়ে যাবেন, কারণ এটা মানে বেশি দিন আর বাকি নেই। কারণ যেহেতু হাইকোর্ট অলরেডি আদেশ দিয়ে দিয়েছে যে যারা হচ্ছে কি বলে ভাইভাতে অংশগ্রহণ করেছিল সবাইকেই সনদ দিয়ে দেওয়ার কথা। আমি এই নিউজটা পেয়েছি, এখন এটা সত্য মিথ্যা কি আমি আসলে এটা বেশি বলতে পারবো না। তো আসলে ওনাদের মানে যতটুকু পদসংখ্যা যতগুলো প্রার্থী ওনারা পেয়েছে ওটার বিশ্লেষণ করে ওনাদের ডিস্ট্রিবিউট করার পর যারা হচ্ছে রিটায়ার্ড হয়েছে কোথায় কোথায় শূন্যপদ আছে এগুলো কালেকশন করে পরে কিন্তু আপনাদের 19তম নিবন্ধনের হচ্ছে সার্কুলারটা এসে পড়বে।
সার্কুলার কবে দিবে সেটা আসলে বড় কথা না, আপনার প্রিপারেশনটা কতটুকু নিয়েছেন। আপনি কি আসলে সার্কুলার দিলে যদি মনে করেন যে সার্কুলার দিল আমি এখন থেকে পড়াশোনা শুরু করব, হবে না। সার্কুলার দিলে পড়াশোনা করলে কিন্তু হয় না, আসলে এত শর্ট টাইমে আপনি কখনোই কাভার করতে পারবেন না। সো আমি মনে করি যে সার্কুলার দেবার আগে যতটুকু সময় পাওয়া যায় প্রপারভাবে আসলে প্রস্তুতিটা নেওয়া, নিজেকে আসলে প্রিপারেশনটা নিয়ে রাখা, প্রস্তুত করে রাখা। যে সার্কুলার দিলে তখন জাস্ট আপনি ওগুলো রিভিশন দিলেন, তারপরে আপনি জাস্ট পরীক্ষা দিলেন। কিন্তু সার্কুলার দেবার আগে কিন্তু আপনার সিলেবাসটা কিন্তু কমপ্লিট করে রাখতে হবে, এটা হচ্ছে আসল কথা। এরপর তানিশা আক্তার আপু জানতে চেয়েছে খায়রুল বেসিক ম্যাথ বইটা আপনারটা কোন এডিকশনের। আমারটা হচ্ছে 6 এডিকশনের, বাট আপনারা যারা ম্যাথ বই কিনেননি এখন কিনতে চাচ্ছেন তারা আপনারা অবশ্যই 7 এডিশনের বইটা কিনবেন। ওইটা মেবি হচ্ছে 2025 সালে হচ্ছে লঞ্চ করেছে। আপনারা রিসেন্ট যে আপডেটেড বইটা আসছে 7 এডিশনের ওই বইটা আপনারা কিনবেন। যে কোনো বই যদি আপনার না থাকে, ধরুন আপনার কাছে একটি বই আছে ম্যাথ, তো আপনি, আমার মনে হয় যে আপনি ওইটা আগে কমপ্লিট করুন। ওটা কমপ্লিট করার পর আপনার যখন মনে হবে যে না আমার এখন একটা নতুন বই কিনতে হবে, অবশ্যই আপডেটেড বইটা কেনার চেষ্টা করবেন। প্রতিনিয়তই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, তারপরে অনেক সাম্প্রতিক কোশ্চেন আসছে, অ্যাড হচ্ছে, তো সবসময় আপডেটেড বইটা কেনা উচিত। তবে হ্যাঁ, বই যদি থাকে অবশ্যই মেক শিওর করবেন ওই বইটাকে কমপ্লিট করবার। তো এরপর আমার রান্নাবান্নার সময় চলে আসছে সকালবেলা পড়াশোনার পর। তো আজকে মনে হলো আমার কাছে আসলে কি মাংস টাইপের জিনিসগুলো রান্না করতে অনেক ইজি লাগে, মনে হয় যে সব কিছু আসলে বাটা বুটা থাকে, কুটা বাচ্চা থাকে, তো এটা আমার প্রবলেম লাগে না, আমার কাছে মনে হয় যে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে আমি রান্না করেছিলাম হচ্ছে কি এটা খাসির বিরিয়ানি। আমি একদম চেষ্টা করি যে শর্টকাটে খুব তাড়াতাড়ি করে আমি রান্নাটা সেরে ফেলার, কারণ রান্নাটা কেন যেন আমার করতে ভালো লাগে না, আমার কেন জানি মানে ঘরোয়া কাজকর্ম করতে ইচ্ছা করে না, আর আমি করিও না, জোর দিই না, কারণ হচ্ছে কি দরকার, যতটুকু না করলেই না ঠিক ততটুকুই করি, এর বেশি কিছু আমি করি না। তারপর হচ্ছে দুপুরের সব খাওয়া দাওয়া কাজকর্ম সব কিছু শেষ করে ওয়ারিকে দুপুরবেলা খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। তো ঘুম পাড়িয়ে দেওয়ার পর ওই সময়টাতে আসলে খাওয়া দাওয়া করার পর মনে হয় যে না একটু রেস্ট নিই, কিন্তু আসলে এই সময়টা যদি রেস্ট নেই তাহলে বাকি জীবনের বাকি ওই সময়টাতে আর রেস্ট করতে পারবো না, আমার কাছে এটা মনে হয়। আর এটা নিজেকে সবসময় মানে বলে পুশ করি। তো তারপর হচ্ছে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি আসছি একটু পড়ার জন্য। আসলে দুপুরবেলা খাবার পরের সময়টা পড়তে একটু ইচ্ছা করে না, মানে মনে হয় মনটা চায় শুধু বিছানায় শুয়ে পড়ি। আসলে ভাতটা খেলে যে এই প্রবলেমটাই হয়, আসলে ভাত খেলে ইচ্ছা করে একটু ঘুমাই, হেভি কিছু খেলে ইচ্ছা করে একটু ঘুমাই। তো তারপর অনেক কষ্ট করে নিজেকে টেবিলে বসিয়ে রেখেছি। এখানে আমি পড়তেছিলাম হচ্ছে বাক্য সংকোচন। তো বাক্য সংকোচন পড়বার ক্ষেত্রে আমার মানে বেশ কিছু একই রকম লাগে, যেমন জিজ্ঞাসা জয় করবার ইচ্ছা, তারপর বিশা হনন করার ইচ্ছা, জিঘাংসা, এগুলো আমার কাছে মোটামুটি মানে মনে হয় যে সেম। তো এগুলো মানে ভালো করে আমি মানে করতেছিলাম, হাইলাইট করে রাখছিলাম যাতে করে আমার মানে এগুলোতে মানে প্রবলেমটা কেটে যায়। আর এই সব কোশ্চেনই কিন্তু বেশি মানে পরীক্ষায় আসে। কনা আক্তার আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আমি কিসে পড়াশোনা করি। আমি এবার মাস্টার্স ফাইনাল এক্সাম দিলাম, আমার এখনও রেজাল্টটা প্রকাশ হয়নি। তো মাস্টার্স কমপ্লিট হলে বলা যেতে পারে যে হ্যাঁ পড়াশোনা শেষ। তো এখন আসলে কি বলবো বুঝতেছি না, এখন ভয়েস ওভার দিতেছি। আমার আসলে ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন হয় না, এখানে হচ্ছে ওয়ারি দিয়ে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক একটু পর কোথা থেকে যেন আসে, এসে বলে মাম্মি দেখো ভেঙে ফেলেছি, মাম্মি দেখো এটা করেছি ওটা করেছি, এভাবেই আসলে চলে যায়। তো দুপুরবেলার ওই সময়টা আসলে ওয়ারির যতক্ষণ ঘুমিয়ে থাকে, যদি লাক ভালো থাকে তাহলে দেখা যায় 2-3 ঘন্টাও ঘুমায়, আর যদি লাকটা ভালো না থাকে তাহলে দেখা যায় যে যদি মানে ঘুমটা ঠিকঠাক না হয় তাহলে দেখা যায় ও উঠেই মুড খারাপ থাকে, ওর আর ওকে সময় দিতে হয় তখন। তো দিন আসলে সব কিছু মিলায় আসলে মাঝে মাঝে আসলে না ফ্ল্যাট আপ লাগে, মনে হয় যে মানে এটা মনে হয় না যে ছেড়ে দিব। তো সব কিছু মিলায় মাঝে মাঝে এমন মানে যখন আর কি মনে করেন সবসময় তো আর অবস্থা একরকম যায় না, তো তখন মনে হয় যে না আরও করতে হবে। যখনই আমি একটু মানে আমার উপরে একটু চাপ আসে তখন আমার মনে হয় যে না আমাকে আরও ভালো করতে হবে, আমি এখন পড়বই, মানে এই দিকে আমার মনোযোগটা বেড়ে যায়।
আসলে এখন তো একটা অনিশ্চিত জীবন যাপন করতেছি, লাইক পড়তেছি, বাট আদৌ কিছু হবে কি না তার কোনো ইনসিওরিটি নাই। তবে হ্যাঁ, লেগে থাকতে হবে। আমার কাছে মনে হয় যে যদি নিষ্ঠার সাথে লেগে থাকি, চালিয়ে যাই, তাহলে কিছু না কিছু তো হবেই। আল্লাহ হচ্ছে কিছু না কিছু দিবেই। শুধু যদি চাতক পাখির মতো তাকিয়ে থাকি যে হ্যাঁ যেটা আছে সেটা হবে, সেটা তো আসলে হয় না, হবেও না হয়তো। তো প্রতিদিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে আসলে মানে পজিটিভ থাকার চেষ্টা করি, সবকিছু পজিটিভলি হ্যান্ডেল করার চেষ্টা করি। তারপর সবকিছু মিলায় যখন কুলায় না পারতে মানে কুলায় উঠতে না পারি, তখন আবার কিছুক্ষণ কান্না করি, কতক্ষণ নিজেকে গালিগালাজ করি, নিজেকে নিজেই অনেক কিছু বলি। তারপরে আবার মানে এই যে এখন আমি ভয়েস ওভার করতেছি না, আমার এখন হাসি পাচ্ছে। হ্যাঁ, আমি আসলে কী চেষ্টা করি, মানে আমি যেটা করি, আমার যদি কখনো কারোর সাথে বাধে বা যদি আমার মনে হয় যে কারো দ্বারা আমি কষ্ট পাচ্ছি বা কিছু সামথিং লাইক দ্যাট, তো আমি কোনো সময় আমি চেষ্টা করি যে নিজেকে নিজে দোষারোপ করার, নিজেকে নিজে গালিগালাজ করার, যে হ্যাঁ তুই ভুল করছস, তুই এটা কেন করছস, এর জন্য তুই আজকে এটা করতেছিস, এটা সাফার করতেছিস, এগুলো বলে বলে মানে জিনিসটা আমি নিজের মধ্যে রাখার চেষ্টা করি যে সব কিছুর দোষ তোমারই, কারণ তুমি এখানে আসছো, তুমি এটা করছো, তুমি যদি এটা এইভাবে করতা তাহলে এটা হতো না। সো আলটিমেটলি দোষ তোমার, অন্য কাউকে তুমি দোষারোপ করতে পারো না। অন্য কেউ তোমার দায়ভার কেন নেবে? হয়তো তুমি কোনো কিছু করেছিলা, হয়তো তুমি ওইটার জন্য এটা সাফার করতেছো, কোনোটার সাথে কোনোটা রিলেট হয়তো বা। এভাবেই আসলে আমি নিজের মধ্যেই সব কিছু রাখি। আমি বলি না যে হ্যাঁ তুমি আমার এটা করছো এটা করছো, এটা আমি আসলে বলি না। যাই হোক, এগুলো হচ্ছে মানে আজে বাজে কথা, লেট ইট গো। তো পড়াশোনার মধ্যে আসি। আসলে এখানে আসলে কি আসলে সমস্যাটা হয়েছে, আমার ফোনটা হচ্ছে একদমই পুরা ডেট। এই যে আমি ভিডিও করতেছি, ভয়েস ওভার দিতেছি, ফোনে নাই স্পেস, মানে হজবরল একটা অবস্থা। হ্যাঁ, আবার কোন ফোন কিনবো, দেখা যায় যে বাজেট একটু বাড়াইলে হচ্ছে ভালো ফোন পাওয়া যায়, কিন্তু এখন আছে হাতে টাকা নাই, এরকম একটু ওয়েট করতে হবে বা এরকম সামথিং লাইক দ্যাট। এই ফোনটা আসলে খুবই ভালো ছিল, তো মানে অ্যাক্সিডেন্টলি মানে এক সেকেন্ডে কী হয়ে গেল আসলে কি বলবো, মানে মনে হলেই কষ্ট পাই, মনে হলেই কষ্ট পাই। ফোনটা জাস্ট হাতে থেকে পড়লো, এমনিতেও অনেকবার পড়ছে, বাট ওই দিন হচ্ছে অনেক বাজেভাবে পড়ছে ফোনটা। তো যাই হোক, তারপর হচ্ছে বিকেলবেলা ওয়ারিদ খেতে চাচ্ছিল বার্গার, তো আমি ফুড পান্ডায় হচ্ছে বার্গার অর্ডার করে দিছিলাম। আর এটা হচ্ছে আমাদের এখানকার নতুন ফুচকা লঞ্চ করছে। হ্যাঁ, তো ফুড পান্ডা দেখার পরে মনে হলো যে একটু ট্রাই করি। আজকের মতো এই পর্যন্তই ছিল, এত বড় লং ভিডিও। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম এভরিওয়ান।